1897 সালের শীতকাল। তুষার পড়ছিল সে রাত্রে। কনকনে ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। ভোর রাতের দিকে কাঁধ ধরে ঝাঁকানি দিয়ে কে আমার ঘুম ভাঙিয়ে দিল। দেখি হোমস। হাতের মোমবাতির আলো ঝিকমিকিয়ে উঠছিল তার মুখের উপর। সতর্ক ব্যগ্র মুখে আগ্রহের দীপ্তি আর তার ঝুঁকে পড়ার ভঙ্গিমা দেখে এক নজরেই বুঝলাম শুরু হয়েছে নতুন কোনো ঝামেলা। আমি চোখ মেলতেই চেঁচিয়ে উঠল সে, উঠে পড়ো ওয়াটসন, উঠে পড়ো, ডাক এসে গেছে, খেলা শুরু হলো বলে। এখন একটা কথা নয়, ধরা চুরু এটে চলে এসো চটপট। 10 মিনিট পরেই আমাদের নিয়ে নিস্তব্ধ পথ কাঁপিয়ে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ছুটে চলল শেরিং ক্রস স্টেশনের দিকে। ভোরের প্রথম আলো তখন সবে দেখা দিচ্ছে পূব দিগন্তে। মাঝে মাঝে দু একজন শ্রমিকের আবছা মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে লন্ডনের শ্বেত পাথরের মতো অস্বচ্ছ ধোঁয়ার মধ্যে। ভারী কোট জড়িয়ে চুপচাপ বসেছিল হোমস। আমারও সেই অবস্থা। প্রথমত হাড় কাঁপানো হিমেল হাওয়া, তার উপর পেটে কিছু না দিয়েই রওনা হতে হয়েছে দুজনকে। কাজেই মুখ বুজে জড়সড় হয়ে বসে থাকাই শ্রেয় মনে করলাম আমি। স্টেশনে পৌঁছে কিছু গরম চা পেটে পড়বার পর কেন্ট অভিমুখী একটা ট্রেনে জাঁকিয়ে বসে বেশ আরাম বোধ করলাম। আর তখনই কথা ফুটল হোমসের মুখে। পকেট থেকে একটা চিরকুট বার করে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে শুরু করলো বন্ধুবর। অ্যাবি গ্র্যান্জ মার্শাম, কেন্ট, রাত 3:30। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার সাহায্য এক্ষুনি দরকার এবং তা পেলে খুবই খুশি হব। কেসটা অত্যন্ত আশ্চর্য রকমের, আপনার এখতিয়ারেই পড়ছে। শুধু লেডিকে রেহাই দেওয়া ছাড়া আপনি না আসা পর্যন্ত কোনো জিনিস নাড়াচাড়া করা হবে না। তাকে মুক্তি না দিলেই নয়, কিন্তু দোহাই আপনার, একটা মুহূর্ত আপনি অযথা নষ্ট করবেন না, কেননা স্যার অস্টেসকে এভাবে ফেলে রাখা খুবই কষ্টকর ব্যাপার। আপনার বিশ্বস্ত স্ট্যানলি হপকিন্স। চিঠি পড়া শেষ করে হোমস বলল, একটা কথা কিন্তু না বলে পারছি না ওয়াটসন, কেস নির্বাচন কিন্তু তোমার একদমই ঠিক হয় না। এর যথাবিহিত প্রায়শ্চিত্ত হওয়া দরকার। সব কিছুই তুমি গল্প লেখার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো। এই মারাত্মক অভ্যেসটাই মাটি করে দিচ্ছে কেসগুলোকে। তা না করে যদি বৈজ্ঞানিক চোখ দিয়ে দেখতে, তাহলে বোধহয় এরকম সর্বনাশ হতো না ঘটনাগুলোর। ও, তা তুমি নিজে লিখলেও তো পারো। তিক্ত স্বরে আমি বললাম, লিখবো মাই ডিয়ার ওয়াটসন, লিখবো। ইচ্ছে আছে জীবনের শেষ বছরগুলোয় এমন একটা বই লিখে যাব যার মধ্যে কেন্দ্রীভূত হবে গোয়েন্দাগিরির যাবতীয় আর্ট। বর্তমান কেসটা কিন্তু মনে হচ্ছে খুনের ব্যাপার। তুমি কি তাহলে মনে করো স্যার অস্টেস মারা গেছেন? তাই তো মনে হচ্ছে। হপকিন্সের লেখার মধ্যে রয়েছে প্রচুর উদ্বেগ, কিন্তু জানোই তো আবেগপ্রবণ মানুষ সে নয়। খুন খারাপই নিশ্চয়ই কিছু একটা হয়েছে। লাশটাকেও রেখে দিয়েছে আমাদের পরীক্ষার জন্য। নিছক আত্মহত্যার কেস হলে আমার কাছে আসবার পাত্র সে নয়। শোচনীয় দৃশ্য দেখে পাছে আঘাত পান লেডি, তাই বোধহয় তাকে তালাচাবি দিয়ে রেখেছেন ঘরে। ওয়াটসন, খুবই অভিজাত মহলে চলেছি আমরা। খড়মড়ে কাগজে ইবি মনোগ্রাম, বংশের প্রতীক চিহ্ন আর ছবির মতো সুন্দর ঠিকানা, সবগুলিরই মানে এক। আমার তো মনে হয় বন্ধুবর, হপকিন্সের সুনাম অক্ষুণ্ণ থাকবে যাত্রা, এবং আমাদেরও সকালটা মন্দ কাটবে না। গ্রামাঞ্চলের অলিগলির মধ্য দিয়ে প্রায় মাইল দুয়েক পেরিয়ে এলাম ঘোড়ার গাড়িতে। তারপর পৌঁছলাম একটা পার্কের ফটকে। খোলা দরজায় আমাদের অভ্যর্থনা জানালেন ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। তার সতর্ক চোখমুখে লক্ষ্য করলাম নিবিড় আগ্রহের তুতি। মিস্টার হোমস, আপনি এসেছেন দেখে বড়ই খুশি হলাম। আরে ডক্টর ওয়াটসন, আপনিও এসেছেন দেখছি। হাতে সময় থাকলে আপনাদের কষ্ট দিতাম না। ভদ্রমহিলার জ্ঞান ফিরে আসার পর তার মুখেই ঘটনার এমন পরিষ্কার একটা বিবরণ শুনলাম যে আপনাদের আর কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। লুইহ্যামের সিধেল চোরদের দলটার কথা মনে আছে আপনার? বলো কি, আবার সেই 3 র্যান্ডল? ঠিকই ধরেছেন। বাপ আর ছেলে 2। এ কাজ তাদেরই। এ সম্বন্ধে তিল মাত্র সন্দেহ আমার নেই।
দিন 15 আগে সিডনহ্যামে একটা গোলমাল করেছে এই তিনজন। সেই সময় যারা ওদের দেখেছে তারাই বর্ণনা দিয়েছে ওদের চেহারার। এত তাড়াতাড়ি এবং কাছাকাছি আবার যে ওরা তৎপর হয়ে উঠবে তাকে আর ভাবতে পেরেছিলাম আমি? আশ্চর্য বুকের পাটা। বাহাদুর বটে, কিন্তু যাই বলুন এ কাজ তাদেরই। স্যার অস্টিস তাহলে মারা গেছেন? হ্যাঁ, চুল্লি খোঁচা বা লোহার ডান্ডায় চুরমার হয়ে গেছে তার মাথার খুলি। স্যার অস্টিস ব্র্যাকেনস্টল, কোচওয়ানের মুখেই শুনলাম। হ্যাঁ, ওর স্ত্রী এখন শোকে ভেঙে পড়েছেন বেচারি। বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে ওকে। প্রথমবার এসে তো দেখলাম প্রায় আধমরা হয়ে গিয়েছিলেন তিনি। আমার মনে হয় আপনার উচিত প্রথমেই তার সঙ্গে দেখা করে ঘটনাটি আদ্যপন্ত শুনে নেওয়া, তারপর না হয় সবাই মিলে খাওয়ার ঘরটা পরীক্ষা করা যাবে। লেডি ব্র্যাকেনস্টল সাধারণ মহিলা নন। এরকম আভিজাত্যপূর্ণ তনু, রমণীয় কান্তি আর এত সুন্দর মুখ কদাচিৎ চোখে পড়ে। বর বর্ণিনী যুবতী, বড় মিষ্টি ফুরফুরে চেহারা তার। সোনালি রঙের চুল, নীল রঙের চোখ। চুল চোখের সাথে গায়ের রঙও নিশ্চয় মানানসই ছিল কাল রাতের ভয়াবহ অভিজ্ঞতার আগে পর্যন্ত। তার আতঙ্ক বিহ্বল উদ্ভ্রান্ত মুখের সঙ্গে যেন আঁখি কেশ তনুর সৌন্দর্য খাপ খাচ্ছিল না মোটেই। উপদ্রব শুধু মনের উপর নয়, দেহের উপরেও গেছে। চোখের ঠিক উপরে কালো রঙের বীভৎস এক ফুলও দেখলাম। অতি যত্নে ভিনিগার আর জল দিয়ে এক নাগারে ফুলোটা ধুয়ে দিচ্ছিল পরিচারিকা। মুখে তার তপকৃশ রুক্ষতার ছাপ, মাথায় বেশ লম্বা। কোচের উপর শ্রান্ত দেহে আর হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আমরা ঘরে ঢোকা মাত্র তার চকিত সন্ধানী চাহনি আর সুন্দর চোখে সতর্কতার প্রতিচ্ছবি থেকে বুঝলাম এমন ভয়ানক অভিজ্ঞতার পরেও সাহস বা উপস্থিত বুদ্ধি বিন্দুমাত্র লোপ পায়নি। নীলচে রূপালী রঙের ঢিলে ড্রেসিং গাউনে আবৃত ছিল তার তনু, কিন্তু পাশের কোচের উপর ঝুলছিল রূপোর চাকতি দিয়ে সেলাই করা কালো রঙের একটি ডিনারের পরিচ্ছদ। শ্রান্ত কণ্ঠে উনি বললেন, মিস্টার হপকিন্স, সবই তো বললাম আপনাকে। আমার হয়ে এদের আপনি তো বলতে পারতেন। বেশ, যদি দরকার মনে করেন আবার না হয় বলছি। খাওয়ার ঘরে নিয়ে গিয়েছিলেন এদের, বন্দোবস্ত যা করার তাড়াতাড়ি করুন। ওভাবে ওকে ফেলে রাখতে চাই না আমি। ও দৃশ্য ভাবলেও শিউরে উঠতে হয়। বলতে বলতে সত্যি সত্যি থরথর করে কেঁপে উঠে দুহাতে মুখ ঢাকলেন লেডি ব্র্যাকেনস্টল। সঙ্গে সঙ্গে হাতের উপর থেকে গাউনের ঢিলে হাতা খসে পড়তেই বিস্ময়ে অস্ফুট চিৎকার করে উঠল হোমস। ম্যাডাম, শুধু চোখের ওপর নয়, হাতেও আঘাত পেয়েছেন দেখছি আপনি। এটা কি? দুটো সুস্পষ্ট লাল বিন্দু পাশাপাশি ফুটে উঠেছিল শুভ্র পেলব হাতে। ঝটিতে গাউনের হাতা দিয়ে বিন্দু দুটো ঢেকে ফেললেন লেডি ব্র্যাকেনস্টল। ও কিছু না, গত রাত্রের বীভৎস কাহিনীর ব্যাপারে এর কোনো সম্পর্ক নেই। আপনারা বসুন, আমি বলছি আমার কাহিনী। আমি স্যার অস্টিস ব্র্যাকেনস্টলের স্ত্রী। বছরখানেক হলো বিয়ে হয়েছে আমাদের। গোপন কিছু করে লাভ হবে বলে মনে হয় না, তাই বলছি, মোটেই সুখের হয়নি আমাদের বিয়ে। এরকম মাতালের সঙ্গে 1 ঘন্টা থাকাও খুব সুখকর নয়। আর যে মেয়ের অনুভূতি আছে, অন্তরে তেজ আছে, আছে অফুরন্ত প্রাণরস, তাকে যদি এরকম একটা লোকের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত বিয়ের বাঁধনে বাধা থাকতে হয়, তখন তার অবস্থাটা কি হতে পারে কল্পনা করতে পারেন আপনি? গত রাতের কথাই বলি আপনাদের। জানেন বোধ হয় এ বাড়ির চাকর বাকরেরা নতুন তৈরি অংশটায় ঘুমোয়। মাঝখানের ব্লকটায় থাকি আমরা। পেছন দিকে রান্নাঘর, উপরে শোবার ঘর। আমার ঘরের উপরেই ঘুমায় আমার পরিচারিকা থেরেসা। আর কেউ থাকে না এদিকটায়। এখানকার কোনো শব্দই দূরের ব্লকে পৌঁছায় না, কাজেই কারোর ঘুম ভাঙাও সম্ভব নয় সেখানে। এসব খবর নিশ্চয় জানতো ডাকাতগুলো, তা না হলে ওভাবে ওরা কাজ ছাড়তে পারত না। রাত প্রায় 10:30টায় শুতে যান স্যার অস্টিস। চাকরেরা আগেই চলে গিয়েছিল তাদের কোয়ার্টারে। পাছে আমার কোনো দরকার পড়ে তাই থেরেসা ঘুমায়নি।
বাড়ির একদম উপরে জেগে বসেছিল সে। এই ঘরেই বসে বই পড়ছিলাম আমি। রাত 11টা বাজার পর উঠে পড়লাম। উপরতলায় ওঠার আগে সব ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য এক পাক ঘুরতে বেরোলাম। এ কাজ আমি করি, কারণ তো বললাম স্যার অস্টেসকে সবসময় বিশ্বাস করা চলে না। প্রথমে গেলাম রান্নাঘরে, সেখান থেকে প্যান্ট্রিতে, তারপর গান রুম, বিলিয়ার্ড রুম, ড্রয়িং রুম, সব শেষে খাওয়ার ঘরে। ঘরের জানালাটা সবসময় পুরো পর্দায় ঢাকা থাকে। ঘরে ঢুকে এই জানালার কাছেই এগুচ্ছি, এমন সময় মুখের উপর বাতাসের ঝাপটা অনুভব করায় বুঝলাম জানালাটা বন্ধ নেই, খোলা রয়েছে। এক টানে পর্দাটা সরিয়ে ফেলতেই মুখোমুখি হয়ে গেলাম একটা চওড়া কাঁধের লোকের সঙ্গে। বয়স হয়েছে লোকটার, সবে ঘরের মধ্যে পা দিয়েছিল সে। জানালাটা লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডো, নামে জানালা হলেও দরজার মতোই তার মধ্যে দিয়ে যাওয়া আসা করা যায়। আমার হাতে ছিল শোয়ার ঘরের জ্বলন্ত মোমবাতি। বাতিটা তুলে ধরতেই প্রথমে লোকটার পেছন দিকে আরও দুজনকে দেখলাম। তারাও ঢোকার উদ্যোগ করছিল, দেখেই কয়েক পা পিছিয়ে এলাম আমি। কিন্তু চকিতে প্রৌঢ় লোকটা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল আমার উপর। প্রথমে আমার কবজি ধরেছিল সে, তারপর ধরলো গলা। আমি হা করলাম চিৎকার করবার জন্য। তখন লোকটা জানোয়ারের মতো প্রচণ্ড একটা ঘুষি মারলো আমার চোখের ওপর। এক ঘুষিতেই ছিটকে পড়লাম আমি। নিশ্চয়ই অজ্ঞান হয়েছিলাম কয়েক মিনিটের জন্য, কেননা জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘণ্টা টানার দড়িটা ছিঁড়ে নিয়ে একটা ওক কাঠের চেয়ারের সঙ্গে বেশ শক্ত করে ওরা আমায় বেঁধে ফেলেছে। ডাইনিং রুমের টেবিলের মাথার দিকে থাকে এই চেয়ারটা। এমন আট করে বেঁধেছিল যে নড়াচড়া করবার ক্ষমতাও ছিল না। পাছে চিৎকার করি তাই একটা রুমাল দিয়ে পেঁচিয়ে বন্ধ করে দিয়েছিল মুখ। ঠিক এই সময় ঘরে ঢুকলেও আমার দুর্ভাগা স্বামী। নিশ্চয়ই সন্দেহজনক কোনো শব্দ উনি শুনতে পেয়েছিলেন, তাই এ ধরনের দৃশ্যের জন্য তৈরি হয়ে এসেছিলেন। পরনের শার্ট আর ট্রাউজার্স, এক হাতে তার প্রিয় ব্ল্যাকথর্ন কাঠের ছড়ি। তীর বেগে একজনের দিকে ছুটে যেতেই আধবুড়ো লোকটা লোহার চুল্লির ভেতর থেকে আগুন খোঁচাবার লোহার ডান্ডাটা নিয়ে প্রাণপণ শক্তিতে বসিয়ে দিল তার মাথার উপর। ওহ, সে কি মার! এতটুকু গোঙানি শুনলাম না তার কণ্ঠে। ধপ করে পড়ে গেলেন মেঝেতে এবং সঙ্গে সঙ্গে নিস্পন্দ হয়ে গেল দেহ। আর একবার অজ্ঞান হয়ে গেলাম আমি। এবারও নিশ্চয়ই মিনিট কয়েকের জন্য চেতনা ছিল না আমার। চোখ মেলার পর দেখলাম সাইডবোর্ড থেকে রূপোর বাসনপত্রগুলো নামিয়ে জড়ো করে রেখেছে ওরা। এক বোতল মদ ছিল, তাও নামিয়েছে। প্রত্যেকের হাতে একটা গিলাস দেখলাম। একটু আগেই আপনাদের বললাম না, তিনজনের একজনের বয়স হয়েছে, তার আবার এক গাল দাড়িও আছে। বাকি দুজন ছেলে মানুষ, মুখে দাড়ি গোপের বালাই নেই। দেখে মনে হলো বাপ তার দুই ছেলেকে নিয়ে বেরিয়েছে রাতের শিকারে। ফিস ফিস করে কিছুক্ষণ কথা হলো তিন মূর্তিতে। তারপর আমার কাছে এসে দেখালো বাঁধন শক্ত আছে কিনা। এরপর একে একে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। যাওয়ার সময় বন্ধ করে গেল জানালার পাল্লাটা। মিনিট 15 ধস্তাধস্তি করার পর মুখের বাঁধন খুশিয়ে ফেললাম আমি। কয়েকবার সজোরে চিৎকার করে উঠতেই থেরেসা নেমে এসে বাঁধন খুলে দিল আমার। অন্যান্য চাকর বাকরদেরও ঘুম ভাঙানো হলো তক্ষুনি। লোকাল পুলিশকেও খবর পাঠালাম। খবর পেয়ে ওরা তৎক্ষণাৎ সরাসরি যোগাযোগ করলো লন্ডনের সঙ্গে। এছাড়া আমার কিছুই আর বলার নেই। আমার বিশ্বাস এই বুক ফাটা কাহিনীর পুনরাবৃত্তি করারও আমার আর প্রয়োজন নেই। কোনো প্রশ্ন করবেন না মিস্টার হোমস? হপকিন্স জিজ্ঞেস করল। না, একে আর বিরক্ত করার ইচ্ছে আমার নেই। ধৈর্যের একটা সীমা আছে, সময়েরও মূল্য আছে, বলল হোমস। তারপর ফিরল থেরেসার দিকে। খাওয়ার ঘরে যাওয়ার আগে তোমার মুখেই শুনে যেতে চাই কাল রাতের ঘটনার বিবরণ। থেরেসা শুরু করলো। এ বাড়িতে লোকগুলো ঢোকার আগেই আমি ওদের দেখেছিলাম। জানালার সামনে বসেছিলাম। বাইরের ফুটফুটে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম দূরে লজের ফটকের সামনে তিনজন লোককে, কিন্তু তখন ও নিয়ে মোটেই মাথা ঘামায়নি। তারপর ঘণ্টাখানেক গেছে, হঠাৎ শুনলাম গিন্নিমার আর্ত চিৎকার। শুনেই এক দৌড়ে নেমে এসে দেখলাম
ওক কাঠের চেয়ারটায় আষ্টে পৃষ্ঠে বাঁধা বেচারি, আর ঘরময় ছড়িয়ে রক্ত আর টুকরো টুকরো মগজ। রক্তের ছোপ ছোপ দাগ হতভাগিনীর পোশাকেও লেগেছিল। ওই রকম বাঁধা অবস্থায় চোখের সামনে ওই দৃশ্য দেখলে যে কোনো মেয়েরই বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়া স্বাভাবিক, এমনকি পাগল হতেও বিশেষ দেরি লাগে না। কিন্তু অ্যাডিলেডের মিস ফ্রেজারের এবং অধুনা অ্যাবি গ্র্যাঞ্জের লেডি ব্র্যাকেনস্টলের সাহসের অভাব কোনোদিনই হয়নি। ওকে অনেক সওয়াল করেছেন আপনারা, এবার রেহাই দিন, নিজের ঘরে গিয়ে এবার একটু বিশ্রাম নিক বেচারি। মায়ের মতো স্নেহ কোমল হাতে আলগোছে গৃহকর্ত্রীর কোমর জড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল থেরেসা। হপকিন্স বলল, জন্মাবধি এক মুহূর্তের জন্য লেডি ব্র্যাকেনস্টলের কাজ ছাড়া হয়নি থেরেসা। শিশু অবস্থায় ধাইমার কাজ করেছে। তারপর 18 মাস আগে যখন ওরা সর্বপ্রথম অস্ট্রেলিয়া ছেড়ে ইংল্যান্ডে আসেন, থেরেসাও এসেছিল সঙ্গে। ওর পুরো নাম থেরেসা রাইট। এই ধরনের পরিচারিকা আজকাল বড় একটা দেখা যায় না মিস্টার হোমস। সুনিবিড় আগ্রহের দীপ্তি মুছে গেছিল হোমসের ভাবব্যঞ্জক মুখ থেকে। রহস্যের সঙ্গে সঙ্গে তিরোহিত হয়েছিল কেসটার যাবতীয় আকর্ষণ। এখন বাকি শুধু একটা গ্রেপ্তার করার। কিন্তু এই জাতীয় অতি সাধারণ বদমাশ ঘেটে সে কি তার হাত কলঙ্কিত করতে চাইবে? বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ, গম্ভীর প্রকৃতির মহাপণ্ডিত কোনো চিকিৎসাবিদকে সামান্য হামজ্বরের জন্য ডেকে আনলে তার মুখে যেরকম অপরিসীম বিরক্তি ফুটে ওঠে, আমার বন্ধুর মুখেও সেদিন অবিকল সেই একই রকম প্রতিচ্ছবি দেখলাম। কিন্তু তবুও অ্যাবি গ্র্যাঞ্জের খাওয়ার ঘরে ঢুকে ওই বিচিত্র দৃশ্য দেখার পর আবার জাগ্রত হয় তার ক্ষীয়মান আগ্রহ, একাগ্র হয়ে ওঠে তার অন্তর। বিশাল ঘর, আর ঠিক সেই অনুপাতে অনেকটা উঁচু। ওক কাঠের কারুকার্য করা সিলিং, ওক কাঠের প্যানেল এবং দেওয়াল জুড়ে সারি সারি হরিণের মাথা আর প্রাচীন অস্ত্রশস্ত্রাদির সমাবেশ। লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডোটা দেখলাম দরজার অপর প্রান্তে। ডান দিকের ছোট সাইজের 3টি জানলা দিয়ে শীতের হিমেল রোদ্দুর এসে আলোকিত করে তুলেছে ঘরটা। বাঁদিকে খুব গভীর আর মস্ত বড় একটা ফায়ারপ্লেস। ওক কাঠের তৈরি অতিকায় ম্যান্টেলপিসের কেনারাটা বেরিয়ে এসেছিল ফায়ারপ্লেসের ওপর। চুল্লির বাঁদিকে ওক কাঠের একটা হাতলওয়ালা ভারী চেয়ার, তলার কাঠ দুটো ক্রস করা। লাল টকটকে একটা দড়ি জড়ানো চেয়ারের চারদিকে। দড়ির 2 প্রান্ত নিচের ক্রস করা কাঠ দুটোর সঙ্গে বাঁধা। লেডি ব্র্যাকেনস্টল বন্ধনমুক্ত হওয়ার পর ঢিলে হয়ে পড়েছিল দড়িটা, কিন্তু যেমন তেমন বাঁধা ছিল গিঁটগুলো। এসব খুঁটিনাটি আমরা পরে দেখেছিলাম, কেননা ঘরে ঢোকা মাত্র আমাদের চিন্তাধারা একমুখী হয়ে কেন্দ্রীভূত হয়েছিল ফায়ারপ্লেসের সামনে বিছানো বাঘের চামড়ার ওপর হাত পা ছড়িয়ে পড়ে থাকা ভয়াবহ বস্তুটার দিকে। দেহটি এক দীর্ঘাকায় সুগঠিত পুরুষের, বছর 40 বয়স তার। সিলিংয়ের দিকে মুখ তুলে চিত হয়ে পড়ে রয়েছে তার দেহ। কুচকুচে কালো ছোট দাড়ির ভেতর দিয়ে বেরিয়েছিল ঝকঝকে সাদা দাঁতের শাড়ি, যেন মুখ খিচিয়ে রয়েছেন বিকটভাবে। মুঠো করা হাত ছিল মাথার উপর দিকে। ব্ল্যাক থর্ন কাঠের এক ছড়ি আড়াআড়িভাবে পড়েছিল তার 2 হাতের মধ্যে। প্রতিহননের ইচ্ছায় আর প্রবল ঘৃণায় দুমড়ে মুচড়ে গিয়েছিল তার মলিন কিন্তু সুশ্রী মুখের ধারালো নাক, চোখ আর প্রতিটি রেখা। নিষ্প্রাণ মুখের পরতে পরতে জমাট বেঁধেছিল এক পৈশাচিক বিভীষিকা। নিজের আওয়াজ শুনে সচকিত হয়ে ওঠার আগে পর্যন্ত শয্যায় ছিলেন উনি, কেননা পরনে দেখলাম এমব্রয়ডারি করা এক সূচি সুন্দর শৌখিন রাত্রিবাস, আর ট্রাউজার্সের মধ্যে থেকে বেরিয়ে আসা পা দুটো সম্পূর্ণ নগ্ন। মাথার আঘাত অতি ভয়াবহ। এক আঘাতেই প্রাণবায়ু শূন্যে মিলিয়েছিল। সে আঘাত যে কতখানি মারাত্মক, পাশবিক আর প্রচণ্ড তার প্রমাণ ঘরের চারিদিকে চোখ বুলোলেই পাওয়া যায়। আঘাতের প্রচণ্ডতায় বেঁকে যাওয়া লোহার ভারী ডান্ডাটা পড়েছিল পাশেই। ডান্ডা আর ডান্ডা রচিত ধ্বংসাবশেষ দুটোই পরীক্ষা করল হোমস।
র্যান্ডালদের দলপতি আধবুড়ো হলেও গায়ে বেশ শক্তি রাখে দেখছি, মন্তব্য করল। হপকিন্স বলল, হ্যাঁ তা রাখে। লোকটা সম্বন্ধে কিছু রেকর্ড তো আমার দপ্তরেই আছে। বেজায় চোয়ারে লোক। তাহলে তাকে পাকড়াও করতে মোটেই বেগ পাওয়া উচিত নয় তোমার? নিশ্চয়ই নয়। এ কাণ্ড হওয়ার আগে থেকেই ওর খোঁজ খবর নিচ্ছিলাম আমরা। অনেকের ধারণা ছিল ও নাকি আমেরিকায় পালিয়েছে। এখন তো দেখছি পুরো দলটা এখানে রয়েছে। এবার বাছা ধনেরা চোখে সর্ষে ফুল দেখবে আমাদের চোখে ধুলো দিতে। বন্দরে বন্দরে খবর চলে গেছে। আজ সন্ধ্যের আগেই একটা পুরস্কারও ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু আমার খটকা লাগছে শুধু একটা কথা ভেবে। ওরা জানতো ওদের চেহারার নিখুঁত বর্ণনা যথাসময়ে লেডি ব্ল্যাকেনস্টলের মুখে শুনতে পাবে পুলিশ, এবং সে বর্ণনা শুনলে তিনজনকে শনাক্ত করতে মোটেই বেগ পেতে হবে না। এসব জেনেও এরম উন্মাদের মতো কাণ্ডটা ওরা কেন করলো? এক্স্যাক্টলি। এই ঘটনা শুনলেই মনের মধ্যে একটা খটকা থেকে যায় যে ভদ্রমহিলাকে শেষ করে ফেললেই তো গোল চুকে যেত। আমি বললাম, ওরা হয়তো ধারণাও করতে পারেনি যে আবার জ্ঞান ফিরে পেতে পারেন উনি। তা হলেও হতে পারে। অজ্ঞান অবস্থায় দেখে ভদ্রমহিলাকে হত্যার চেষ্টা হয়তো করেনি ওরা। ভালো কথা। হপকিন্স, স্যার অস্টের সম্বন্ধে কিছু খবর টবর করেছো? ওর সম্বন্ধে আশ্চর্য কিছু কিছু গল্প আমার কানে এসছে বলেই জিজ্ঞেস করছি। হপকিন্স বলল, মেজাজ ঠান্ডা থাকলে বিলক্ষণ মায়াদয়া থাকতো তার অন্তরে, কিন্তু নেশা জমলে আর রক্ষা নেই। পুরোপুরি পিশাচের পর্যায়ে পৌঁছে যেতেন উনি। একদিন মদ রাখার ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন থেরেসাকে। এ নিয়েও কম গন্ডগোল হয়নি। আপনাকেই শুধু বলে রাখি, স্যার অস্টেসের অবর্তমানে সুখেই থাকবেন এ বাড়ির সবাই। কি দেখছেন? নিচু হয়ে বসে পড়ে চেয়ারের চারিদিকে জড়ানো লাল দড়ির গিঁটগুলো পরীক্ষা করছিল হোমস। মুখের প্রতিটি রেখায় নিবিড় তন্ময়তার নিখুঁত অভিব্যক্তি। টান মেরে দড়িগুলোকে ছিঁড়েছিল চোরের দল। গিঁটগুলো দেখা শেষ হবার পর শুয়ো বার করা ছেঁড়া প্রান্তটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তারপর বলল, দড়িটা ছেঁড়ার সময়ে বেশ জোরেই টানতে হয়েছিল, ফলে রান্নাঘরের ঘণ্টাটাও নিশ্চয়ই বেজে উঠেছিল দারুণ শব্দে। হ্যাঁ, বাজালেও কেউ তা শুনতে পায়নি। কিন্তু রান্নাঘরটা এবারের একদম পেছন দিকে তো। কিন্তু চোরেরা জানলো কি করে যে কেউ শুনতে পাবে না? এরকম বেপরোয়াভাবে ঘন্টার দড়ি টানার সাহস ওরা পেল কোত্থেকে? ঠিকই বলেছেন মিস্টার হোমস, ঠিকই বলেছেন। আমি নিজেও এ প্রশ্ন বারবার করেছি নিজেকে। লোকটা যে বাড়ির সব খবরই রাখত, সে বিষয়ে কোনো রকম সন্দেহেরই অবকাশ থাকতে পারে না। খুব ভালো করেই সে জানে যে বাড়ির প্রতিটা চাকর সে সময় শুতে চলে যায় দূরের কোয়ার্টারে। রান্নাঘরের ঘন্টার আওয়াজ কারো কানে পৌঁছানো সম্ভব নয়। চাকর বাকরদের কারো সঙ্গে নিশ্চয়ই যোগসাজশ ছিল ওর। তাই হবে, এছাড়া কিছু হতে পারে না। কিন্তু ব্যাপার কি জানেন, বাড়ির 8 জন চাকরের প্রত্যেকেরই স্বভাব চরিত্র ভালো। হোমস বলল, আর কারো কথা জানি না, কিন্তু একজনের ওপর আপনা হতেই সন্দেহ এসে পড়ছে। সে হলো থেরেসা, যার মাথা লক্ষ্য করে ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন স্যার অস্টেস। কিন্তু সে আবার লেডির একান্ত অনুগত, এবং প্রতিহিংসা নিতে যাওয়া মানেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। খুবই তুচ্ছ একটা পয়েন্ট এটা। র্যান্ডেলকে হাজতে পড়ার পর তার দুষ্কর্মের সঙ্গীদের খুঁজে বার করতেও বিশেষ বেগ পেতে হবে না তোমায়। লেডি ব্র্যাকেনস্টলের কাহিনী একেবারে সত্যি। ঘরের প্রতিটি জিনিসই তার চাক্ষুষ প্রমাণ। বলতে বলতে ফ্রেঞ্চ উইন্ডোর সামনে গিয়ে জানালাটা খুলে দিল সে। এখানে আর কোনো চিহ্ন নেই। জমি লোহার মতো শক্ত, পায়ের ছাপ পাওয়ার আশা দূর আশা। ম্যান্টেল পিসের উপরে রাখা মোমবাতিগুলো জ্বালানো হয়েছিল দেখছি। হ্যাঁ, হয়েছিল। ওই আলোয় আর লেডির শোয়ার ঘরের মোমবাতির আলোয় পথ চিনে চম্পট দিয়েছিল চোরেরা। যাওয়ার সময় কি নিয়ে গেছে? বেশি কিছু নয়, সাইডবোর্ডে রাখা মাত্র 8 ডজন প্লেট। লেডির মতে স্যার অস্টেসের মৃত্যুতে ওরা এমনই বিচলিত হয়ে পড়েছিল যে সারা বাড়ি লুট করার হয়ে ওঠেনি। অন্য সময় হলে অবশ্যই এত অল্পের পড়তে রেহাই দিত না। খাঁটি কথাই বলেছেন। ওরা তো মদও খেয়েছে, তাই না? নার্ভ শক্ত রাখার জন্য হয়তো। ঠিক। সাইডবোর্ডের ওই গেলাস 3টিতে কেউ হাত দেয়নি তো? না 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 না, বোতলগুলো ওরা যেভাবে রেখেছে সেইভাবেই রেখেছি আমি।
চলো তাহলে ওইগুলোই দেখা যাক। আরে আরে এ কি? পাশাপাশি 3টে গিলাস সাজানো ছিল সাইডবোর্ডে। মদের দাগ লেগেছিল প্রত্যেকটার ভেতরে। অনেকদিন রেখে দেওয়ার ফলে বহু পুরনো মদে দ্বিতীয়বারের মতো যে স্বর পড়ে তারই খানিকটা তলানি দেখলাম একটা গিলাসের নিচে। 3 ভাগের 2 ভাগ ভর্তি বোতলটা ছিল তার পাশেই। সুরার রঙে গভীরভাবে রাঙানো লম্বা আকারের একটা ছিপি পড়েছিল একদিকে। ছিপি আর বোতলের গায়ের ধুলোর পুরু স্তর দেখেই বুঝলাম দ্রাক্ষারসটি সাধারণ মদিরা নয় এবং সেরা জিনিসটি চেখে গেছে খুনিটা। আকস্মিক পরিবর্তন এসেছিল হোমসের আচরণে। নিরুদ্যম ভাব অন্তর্হিত হয়েছিল নিমিষের মধ্যে। কোটরাগত সজাগ 2 চোখে আবার জেগে উঠেছিল আগ্রহ আর সতর্কতা। ছিপিটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে লাগলো সে। তারপর জিজ্ঞেস করল, ছিপিটা খুললো কেমন করে? আধ খোলা একটা ড্রয়ার দেখিয়ে দিল হপকিন্স। টেবিল মোছার খানিকটা কাপড় আর ছিপি খোলার বড় সাইজের একটা প্যাঁচানো স্ক্রু ছিল ভেতরে। কিন্তু এই স্ক্রু দিয়েই ছিপি খোলা হয়েছিল কিনা তা কি লেডি সচক্ষে দেখেছেন? না, বোতলটা খোলার সময় তার জ্ঞান ছিল না। ঠিক বলেছ। সত্যি কথা বলতে কি, কোনো কাজেই লাগানো হয়নি স্ক্রুটিকে। ছিপিটা খোলা হয়েছে একটা পকেট স্ক্রু দিয়ে। যতদূর মনে হয় ছুরির সঙ্গে লাগানো ছিল স্ক্রুটা এবং তা লম্বায় 1.5 ইঞ্চির বেশি নয়। ছিপির ওপরটা লক্ষ্য করলেই দেখতে পাবে 3 বার স্ক্রুটাকে ভেতরে ঢোকানোর পর তবে খোলা গেছে ছিপিটাকে। 3 বার ঢুকিয়েও কিন্তু কোনোবারই এফোর ওফোর করতে পারেনি। কিন্তু এই বড় স্ক্রু দিয়ে তা করা যেত এবং এক টানেই ছিপিটাকে খুলে আনা যেত বাইরে। হপকিন্স, লোকটাকে গ্রেপ্তার করতে পারলে তার পকেটে একটা ছুরি পাবে। ছুরিটার ফলা একটা নয়, অনেকগুলো এবং অনেক রকমের। চমৎকার! উচ্ছ্বসিত হয়ে ওঠে হপকিন্স। কিন্তু হপকিন্স, এই গেলাস দুটো যে আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে। লেডি সত্যি 3 জনকে সুরাপান করতে দেখেছিলেন, তাই না? দেখেছিলেন শব্দটার উপর সামান্য জোর দেয় হোমস। নিশ্চয়ই, এ সম্পর্কে তার কোনো অস্পষ্টতা নেই জবানবন্দিতে। তাহলে জবনিকা পুরুকে প্রসঙ্গে তাছাড়া আর কি করা যায় বলো? কিন্তু গেলাস 3টি যে রীতিমতো অসাধারণ তা কিন্তু তোমায় মেনে নিতেই হবে হপকিন্স। কি বললে? আশ্চর্য হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছ না? বেশ, তাহলে না হয় থাক। আসলে আমার মতো কেউ যদি কোনো বিশেষ জ্ঞান বা বিশেষ ক্ষমতাকে বিশেষভাবে রপ্ত করে থাকে, তখন হয় কি, সোজা জিনিস ঠিক চোখে সে দেখে উঠতে পারে না। হাতের কাছে থাকা সহজ সমাধান উপেক্ষা করে। জটিল আর দুর্বোধ্য উত্তরের পিছনে ধাওয়া করার আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে তার মনে। আমার হয়তো সেই দশাই হয়েছে। এমনও হতে পারে গিলাসগুলো নিশ্চয়ই দৈবের দেওয়া নিছক একটা সুযোগ। গুড মর্নিং হপকিন্স। এ ব্যাপারে তোমাকে বিশেষ সাহায্য করতে পারবো বলে মনে হচ্ছে না। তাছাড়া কেসটা সম্পর্কে তোমার নিজের মনেও কোনো অস্বচ্ছতা দেখছি না। র্যান্ডালকে গ্রেপ্তার করতে পারলে অথবা নতুন কিছু ঘটলে খবর পাঠিও আমাকে। আমার তো বিশ্বাস শিগগিরই এই কেসের সফল সমাপ্তির জন্য তোমাকে অভিনন্দন জানাতে আসতে হবে আমাকে আবার। এসো ওয়াটসন, আমরা বরং ঘরে বসে বসে অমূল্য সময়ের সদ্ব্যবহার করি। তাতে লাভ বই ক্ষতি হবে না। ফেরার পথে হোমসের চোখ মুখ দেখে মনে হলো রীতিমতো হতবুদ্ধি হয়ে গেছে সে। অ্যাবি গ্র্যাঞ্জে এমন কিছু দেখে এসেছে ও, যা ভাবতে গিয়ে বারে বারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে ওর যুক্তিতর্কের ইমারত। বারবার দেখছিলাম জোর করে এই হতবুদ্ধি ভাবটা ঝেড়ে ফেলবার চেষ্টা করছিল সে। ঘটনাটা যেন জলের মতোই নির্মল, এমনিভাবেই আলোচনা করার প্রয়াস চালাচ্ছিল। কিন্তু প্রতিবারই মনের উপর চেপে বসছিল প্রচ্ছন্ন সন্দেহটা। ওর ললাট রেখা আর তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পারছিলাম মনে মনে হোমস আবার ফিরে গেছে অ্যাবি গ্র্যাঞ্জের সেই সুবিশাল খাওয়ার ঘরে। মধ্যরাতের ট্র্যাজেডি যে ঘরের মন্থর আবহাওয়াকে শিহরিত করে তুলেছে আপন ভয়াবহতায়। শহরতলির একটা স্টেশন থেকে ধীর গতিতে বেরিয়ে যাচ্ছিল আমাদের ট্রেনটা। ঠিক এমন সময়
আচম্বিত আবেগের আচমকা কষাঘাতে ও তরাক করে লাফিয়ে পড়ল প্ল্যাটফর্মে। আমাকেও টেনে আনলো কামরার ভেতর থেকে। ক্ষমা করো আমায় ওয়াটসন। বাকের আড়ালে অদৃশ্য হতে থাকা শেষ কামরাটার দিকে তাকিয়ে ও বলল, ভাবছো নিছক খেয়ালের ঝোঁকে তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু ঈশ্বরের দিব্যি ওয়াটসন, কেসটা আমি এই অবস্থায় রেখে যেতে পারছি না, কিছুতেই না। আমার সমস্ত সত্তা, প্রতিটা অনুভূতি বিদ্রোহী হয়ে উঠছে। ওয়াটসন, ভুল, আগাগোড়া ভুল। আমি শপথ করে বলছি, সমস্ত ভুল। তুমি হয়তো বলবে, কি করে তা সম্ভব? লেডি ব্র্যাকেনস্টলের কাহিনীতে কোনো খুঁত নেই। থেরেসার রিপোর্টে রয়েছে সেই কাহিনীর পূর্ণ সমর্থন। খুঁটিনাটিগুলো মোটামুটি নির্ভুল। এসবের বিরুদ্ধে খাড়া করার মতো মাল মশলা কি? 3টে মদের গিলাস, ব্যাস, আর কিছু না। কিন্তু কারো উপর নির্ভর না করে যদি সরাসরি কেসটা আমরা হাতে নিতাম, কারো কাটছাট গল্প না শুনে নিজের মনকে আবৃত না করতাম, সরেজমিনে তদন্ত এসে প্রথম থেকেই সবকিছু মেনে না নিয়ে হুঁশিয়ার হয়ে তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতাম সবকিছু, তাহলে কি তদন্ত চালিয়ে যাওয়ার মতো এর চাইতেও জোরালো কোনো পয়েন্ট আমি আবিষ্কার করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বেঞ্চটায় বসো ওয়াটসন। আমাদের ট্রেন না আসা পর্যন্ত বসে বসে শোনো। তার আগে একটা আবেদন আছে। লেডি অথবা তার পরিচারিকার কাহিনী যে নির্ভেজাল সত্যি হতে হবে, এরকম ধরনের কোনো ধারণা যদি তোমার মাথায় থেকে থাকে, তবে অবিলম্বে তাকে বিনা দ্বিধায় নির্বাসন দাও। ভদ্র মহিলার মন ভোলানো ব্যক্তিত্ব যেন আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন না করে। এমন কতগুলো পয়েন্ট রয়েছে লেডির কাহিনীতে, যা নিয়ে ঠান্ডা মাথায় একটু ভাবলেই সন্দেহ হয়। মাত্র দিন 15 আগে সিডেনহ্যামে বেশ বড় রকমের একটা কাণ্ড করে এসেছে র্যান্ডেল বাহিনী। এদের কীর্তিকলাপের বিবরণ আর দৈহিক বর্ণনা কাগজে বেরিয়েছিল। কাজেই কেউ যদি মন গড়া গল্পের মধ্যে ওই চোরদের দিয়ে কোনো দৃশ্য অভিনীত করতে চায়, তাহলে সহজেই এরা এসে পড়বে সেই সব চরিত্রে। কিন্তু আসলে কি হয় জানো? চোরেরা যদি বেশ কিছুদিন নাকে তেল দিয়ে ঘুমানোর মতো মোটা দাও মারতে পারে, তাহলে নতুন কোনো বিপদের মধ্যে নাক না গলিয়ে নিশ্চিন্ত মনে চোরাই অর্থ নিজেদের ভোগে লাগিয়ে নিতে চায় পরম শান্তিতে। এইটাই তো নিয়ম। আবার দেখো, রাত গভীর হতে না হতেই এত সকাল সকাল তৎপর হয়ে ওঠাটা চোরেদের পক্ষে খুবই অস্বাভাবিক। স্ত্রীলোকের চেঁচানি বন্ধ করার জন্য ঘুষি মারাও চোরেদের পক্ষে অস্বাভাবিক, কেননা সবাই জানে চিৎকারটা তাতেই বরং বেশি হওয়া স্বাভাবিক। খুন করাও তাদের পক্ষে অস্বাভাবিক, বিশেষ করে ওরা যখন সংখ্যায় বেশি। একজনকে কাবু করে ফেলা এমন কিছু কঠিন নয় 3-3টে পুরুষের পক্ষে। নাগালের মধ্যে প্রচুর লোভনীয় জিনিস থাকা সত্ত্বেও এত অল্পে সন্তুষ্ট থাকাটাও তাদের পক্ষে অস্বাভাবিক। সব শেষে দামি দুষ্প্রাপ্য মদের অর্ধেকও না খেয়ে ফেলে রেখে যাওয়াটা তাদের মতো লোকেদের পক্ষে রীতিমতো অস্বাভাবিক। ওয়াটসন, এবার বলো, এতগুলো অস্বাভাবিকতা শুনে কি মনে হয় তোমার? হ্যাঁ, অস্বাভাবিকতাগুলোর সম্মিলিত ফলাফল নিশ্চয়ই ভাববার মতো। তাছাড়া আলাদা আলাদাভাবে দেখতে গেলে আবার প্রতিটাই সম্ভব। সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার অন্তত আমার কাছে যা মনে হয়, তা হলো ভদ্রমহিলাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যাওয়া। এ সম্পর্কে অবশ্য আমি নিশ্চিত নই ওয়াটসন, কেননা দুটো পথ খোলা ছিল দুর্বৃত্তদের সামনে। হয় ওকে খতম করে দেওয়া, না হয় এমনভাবে বেঁধে রেখে যাওয়া যাতে ওদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে উনি শোরগোল তুলতে না পারেন। সে যাই হোক, লেডি ব্র্যাকেনস্টলের কাহিনীতে কোথাও না কোথাও অবিশ্বাসের একটা কণিকা যে লুকিয়ে আছে, তা আমি দেখতে পেয়েছি, তা নয় কি? আর এখন এ সব কিছুর উপরে আসছে 3টে মদের গ্লাসের রহস্য। মদের গ্লাসের রহস্য? মনের চোখ দিয়ে গ্লাসগুলোকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, ছবির মতো। লেডি ব্র্যাকেনস্টল বলেছেন গিলাসগুলো নিয়ে মদ খেয়েছে 3জন পুরুষ। জবানবন্দির এই অংশটুকুর সম্ভাব্যতা সম্বন্ধে তোমার মনে কি কোনো খটকা যাচ্ছে? সম্ভবই বা নয় কেন শুনি? প্রত্যেকটা গ্লাসই তো মদ ছিল। মোটেই না। স্বরে ভর্তি ছিল বোতলটা,
কাজেই প্রথম দুটো গেলাসে কোনো স্বর পড়ল না, কিন্তু তৃতীয়টায় পড়ল প্রচুর পরিমাণে। এরকম উদ্ভট ধারণা মনে আনতে কষ্ট হয়। মাত্র দুটো ব্যাখ্যা আছে এ রহস্যের। একটা হলো দ্বিতীয় গেলাসটা ভরবার পর বেশ জোরে ঝাঁকিয়ে নেওয়া হয়েছিল বোতলটা, তাই স্বরগুলো পড়েছে শেষের গেলাসে। কিন্তু এ সম্ভাবনা কষ্টকল্পিত এবং মোটেই সম্ভব বলে মনে হয় না। না 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 ওয়াটসন, আমার অনুমানই সত্য, কোনো ভুল নেই তাতে। তোমার কি অনুমান শুনি? মদ খাওয়া হয়েছে মাত্র দুটি গেলাস থেকে। ঘটনাস্থলে যে 3 জন হাজির ছিল, এমনি একটা মিথ্যে ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যে দুটি গেলাসের তলানি ঢেলে দেওয়া হয়েছে তৃতীয় গেলাসে। তাহলেই সমস্ত স্বর এসে পড়েছে শেষের গেলাসে, তাই নয় কি? হ্যাঁ তাই, আমার দৃঢ় বিশ্বাস তাই। কিন্তু এই ছোট্ট কিন্তু অদ্ভুত ব্যাপারটার সত্য ব্যাখ্যা যদি আবিষ্কার করতে পেরে থাকি, তাহলেই কেসটা এক লাফে সাধারণ থেকে উঠে এসেছে রীতিমতো অসাধারণের পর্যায়ে। কেননা এসব কিছুর একমাত্র সহজ সরল ব্যাখ্যা হলো এই যে লেডি ব্র্যাকেনস্টল এবং তার পরিচারিকা থেরেসা স্বেচ্ছায় এবং উদ্দেশ্যমূলকভাবে সম্পূর্ণ মিথ্যের আশ্রয় নিয়ে একটা আশারে গল্প শুনিয়েছেন আমাদের, এবং এ গল্পের এক বর্ণক বিশ্বাসযোগ্য নয়। আসল অপরাধীকে এভাবে আড়াল করে রাখার পেছনে নিশ্চয়ই বড় রকমের কোনো কারণ আছে ওদের। এ রহস্যের সন্তোষজনক মীমাংসায় পৌঁছতে হলে তাদের কোনো রকম সাহায্য না নিয়ে নিজেদেরই করে তুলতে হবে তদন্তের বুনিয়াদ। বর্তমানে এটাই হলো আমাদের একমাত্র কর্তব্য। ওয়াটসন, আমাদের ট্রেন এসে গেছে। আমাদের আবার ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল অ্যাবি গ্র্যাঞ্জের অধিবাসীরা। কিন্তু শার্লক হোমস যখনই শুনল যে লেস্ট্রেড হেডকোয়ার্টারে গেছে তার রিপোর্ট পেশ করতে, সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে দখল করে বসলো খাওয়ার ঘরটা। ভেতর থেকে তালা এঁটে দিয়ে শুরু হলো ছাড়া 2 ঘন্টা ধরে অত্যন্ত সূক্ষ্ম আর শ্রমসাধ্য তদন্ত পর্ব। পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছি, ঠিক এমনি ধরনের মজবুত বুনিয়াদের উপর ধীরে ধীরে গড়ে ওঠে অবরোহ পদ্ধতি অনুসারে পাওয়া শার্লক হোমসের অতি উজ্জ্বল অনুমান ইমারত। জটিল বৈজ্ঞানিক তথ্য হাতে নাতে প্রমাণ করার সময়ে অনুগত ছাত্র যেমন অধ্যাপকের দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমিও ঘরের কোণে বসে নিঃশব্দে তার তাক লাগানো গবেষণার প্রতিটি ধাপ অনুসরণ করতে লাগলাম একাগ্র মনে। জানালা, পর্দা, কার্পেট, চেয়ার, দড়ি, পরপর প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল হোমস। প্রতিবার পরীক্ষা শেষে তন্ময় হয়ে রইল চিন্তায়। মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছিল ঘর থেকে, এছাড়া ঘরের আর কোনো জিনিস নাড়াচাড়া করা হয়নি। তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে অতিকায় ম্যান্টেল পিস বেয়ে ওপরে উঠতে লাগলো হোমস। ওপরে ওঠার পরও মাথা থেকে বেশ খানিকটা উঁচুতে ঝুলতে লাগলো লাল দড়ির এতটুকু একটা প্রান্তভাগ। তারের সঙ্গে তখনও দড়িটুকু লেগেছিল। বেশ কিছুক্ষণ নির্নিমেষে দড়িটির দিকে তাকিয়ে রইল হোমস। তারপর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টায় হাঁটু ঠেস দিল দেওয়াল থেকে বেরিয়ে আসা একটা কাঠের ব্র্যাকেটের ওপর। ফলে হাতের নাগালের কয়েক ইঞ্চির মধ্যেই পৌঁছে গেল দড়ির ছেঁড়া টুকরোটা। কিন্তু শুধু দড়ি নয়, ব্র্যাকেটটাও ওর দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে হলো। সব শেষে একটা পরিতৃপ্তির শব্দ শুনলাম ওর কণ্ঠে, এবং বড় মুহূর্তেই লাফিয়ে নেমে পড়ল হোমস মেঝের ওপর। সব ঠিক আছে ওয়াটসন, হাতের মুঠো এনে ফেলেছি কেসটাকে। যতগুলো চমক লাগানো কেস আছে আমার সংগ্রহে, তাদের মধ্যে অন্যতম হবে অ্যাবি গ্র্যাঞ্জের রহস্য। কিন্তু কি মুশকিল বলো তো, আমার বুদ্ধি শুদ্ধি যে এত মন্থর হয়ে এসেছে কে জানতো। আর একটু হলেই তো মস্ত বড় ভুল করে ফেলেছিলাম আর কি। সারা জীবনেও সে ভুল শোধরানোর সুযোগ পেতাম না। কিন্তু এখন আর কোনো রকম কুয়াশা নেই আমাদের চোখের সামনে। আর কয়েকটা হারিয়ে যাওয়া অংশ পেলেই সম্পূর্ণ হয়ে যাবে আমার যুক্তি, বিচার ও বক্তব্য। লোকগুলোর হদিশ পেলে?
লোক? ওয়াটসন, লোক? মাত্র একজন, কিন্তু অতি ভয়ঙ্কর। সিংহের মতো শক্তিমান সে। দেখছো না, এক আঘাতে কতখানি দুমড়ে গেছে লোহার ডান্ডাটা। মাথায় 6 ফুট 3 ইঞ্চি, কাঠ বিড়ালের মতো চটপটে, আঙুলের কাজও রীতিমতো পটু। আরও আছে, উপস্থিত বুদ্ধি তার অসাধারণ, কেননা সমস্ত আষাঢ়ে গল্পটা তারই মগজ থেকে বেরিয়েছে। হ্যাঁ ওয়াটসন, হ্যাঁ, একজন অতি আশ্চর্য লোকের চাতুর্যের প্রদর্শনীর মধ্যে এসে পড়েছি আমরা। কিন্তু ঘন্টা টানার ওই তরিটার মধ্যে এমন একটা সূত্র রেখে গেছে সে, যা দেখলে আর তিলমাত্র সন্দেহের অবকাশ থাকে না। সূত্রটা পেলে কোথায়? ওয়াটসন, ঘন্টা টানার দড়ি ছেঁড়ার জন্য যদি নিচ থেকে টান মারো, তাহলে দড়িটা কোথায় ছেঁড়া উচিত? না, তারের সঙ্গে যেখানে লাগানো আছে ঠিক সেইখানে। ওপর থেকে 3 ইঞ্চি নিচুতে কি ছেঁড়া সম্ভব? কিন্তু এক্ষেত্রে তাই হয়েছে। হ্যাঁ, তার কারণ ওই জায়গায় শুয়ে উঠে যাওয়ায় নিশ্চয়ই পলকা হয়ে গিয়েছিল দড়িটা। ঠিক বলেছ, দেখতে তো পাচ্ছ, হাতের প্রান্তটাই শুয়ে উঠে উঠে রয়েছে। মহা দড়ি বাজল। ছুরি দিয়ে শুয়ে তুলে তার এই অবস্থা করে গেছে সে। কিন্তু অপর প্রান্তটা শুয়ে ওঠা নয়, এখান থেকে তা দেখতে পাবে না। ম্যান্ডেল পিসের ওপরে দাঁড়ালেই দেখবে ছুরি দিয়ে পরিষ্কারভাবে কাটা হয়েছে দড়িটাকে। শুয়োর কোনো চিহ্নই দেখতে পাবে না। আচ্ছা, এবার অনায়াসেই সমস্ত ঘটনাটিকে নতুন করে ঢেলে করে নিতে পারো তুমি। দড়ির দরকার হয়েছিল লোকটার, ছিঁড়ে নামানো সম্ভব নয়। ঘন্টা বাজার শব্দে চারিদিকে লোকজন সচকিত হয়ে উঠতে পারে। এক্ষেত্রে তার কি করা উচিত? ম্যান্টেল পিসের উপর লাফিয়ে উঠেও দড়ির নাগাল পেল না সে। তখন হাঁটু ঠেস দিল দেওয়ালের কাঠের ব্র্যাকেটের উপর, ফলে ছাপ পড়ল ধুলোর উপর। ব্র্যাকেটটা একবার চোখ বুলিয়ে এলেই দাগটা তুমি দেখতে পাবে। তারপর সে ছুরি বার করলো দড়িটা কাটবার জন্য। দেখতেই তো পেলে, কম করে ইঞ্চি 3 জন্য দড়িটা নাগাল পেলাম আমি। সেই কারণেই বললাম, লোকটা আমার থেকে অন্তত পক্ষে 3 ইঞ্চি লম্বা। ওক কাঠের চেয়ারে বসবার জায়গাটা লক্ষ্য করেছ? কি দেখেছ? রক্ত। নিঃসন্দেহে রক্ত। এবং শুধু এই রক্তের দাগ দিয়েই আদালতে প্রমাণ করে দেওয়া যায় যে ভদ্র মহিলা যা বলেছেন তা নিছক একটা বানানো গল্প ছাড়া আর কিচ্ছু নয়। ওর কথা মতো খুনের সময় উনি যদি চেয়ারেই বসা থাকতেন, তাহলে রক্তের দাগ ও জায়গায় এলো কি করে শুনি? না না, আগে নয়, স্বামী মারা যাবার পরেই চেয়ারে বসেছিলেন তিনি। আমি বাজি ফেলে বলতে পারি, কালো পোশাকটা যদি পরীক্ষা করা যায়, তাহলে এই দাগের সঙ্গে মিলে যায় এমনি একটি রক্তের দাগ তুমি তাতে পাবে। ওয়াটসন, ওয়াটসন, ওয়াটারলুতে এখনো পৌঁছতে পারেনি বটে, কিন্তু এই হলো আমাদের মারেনগো। কেননা পরাজয় দিয়ে শুরু করে বিজয় গৌরবের মতো শেষ হলো আমাদের তদন্ত পর্ব। এবার 2-1 কথা বলা দরকার থেরেসার সঙ্গে। যে সংবাদের প্রয়োজন এখন, তা পেতে হলে আরো কিছুক্ষণ একটি হুঁশিয়ার হয়ে থাকতে হবে আমাদের। কঠোর মূর্তি অস্ট্রেলিয়ান নার্স থেরেসা মানুষ হিসেবে কিন্তু ভারী ইন্টারেস্টিং। স্বল্পভাষী এবং সন্দিগ্ধ মনা হলেও শেষ পর্যন্ত হোমসের মিষ্টি ব্যবহার আর কথাবার্তায় কাজ হলো। বিনা প্রতিবাদে সরলভাবেই সব শুনে যাচ্ছিল হোমস। বেশ কিছুক্ষণ পর থেরেসার চিত্তও নরম হয়ে এলো। হোমসের স্বভাবের সঙ্গে পাল্লা দিয়েই যেন মধুর হয়ে উঠল তার আচরণ। ঠিক তখনই লোকান্তরিত অন্নদাতার বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়াতে বিন্দুমাত্র দ্বিধা করল না সে। থেরেসা বলল, হ্যাঁ স্যার, সত্যিই আমার দিকে ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন উনি। লেডিকে একটা বিশ্রী গালি দিতেই তা আমার কানে যায়। আমি তখন বলেছিলাম, ওর ভাই হাজির থাকলে এ শব্দ উচ্চারণ করার ক্ষমতাও হতো না তার। তাতেই রাগে কাঁপতে কাঁপতে ডিক্যান্টারটা ছুঁড়ে মারেন আমার দিকে। আরও ডজনখানেক ডিক্যান্টার হাতের কাছে থাকলে সবকটাই ছুটতেন উনি। বিয়ের শুরু থেকেই ভদ্রলোক অতি জঘন্য ব্যবহার করেছেন লেডির ওপর। মেয়েটিরও স্বভাব এমন যে মরে গেলেও এসব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইতো না, এমনকি আমার কাছেও সব কথা বলতো না। আজ সকালেই ওর হাতে 2 দাগ দেখলেন,
ও সম্বন্ধে আমায় কিছু বলেনিও, কিন্তু আমি জানি ও দাগ হয়েছে হ্যাট পিনের খোঁচায়। শয়তান কুকুর কোথাকার। মরে গেছে লোকটা, তাই তাকে এভাবে গালাগাল দেওয়ার জন্য ঈশ্বর আমায় ক্ষমা করুন। সারা দুনিয়ায় কিন্তু ওর মতো শয়তান আর দুটি দেখা গেছে কিনা সন্দেহ। 18 মাস আগে ওর সাথে প্রথম দেখা হয় আমাদের। তখন কিন্তু খুব সুন্দর আচরণ ছিল তার, চমৎকার মানুষ ছিলেন উনি। তারপরে 18 মাস যেন 18টা দীর্ঘ বছরের মতোই মনে হয়েছে আমাদের কাছে। সবে লন্ডনে পৌঁছেছিল লেডি। হ্যাঁ, এই তার প্রথম সমুদ্রযাত্রা। বাড়ি থেকে আগে কখনো বেরোয়নি। খেতাব, টাকা আর লন্ডনের ভুয়ো আদব কায়দার চমক দেখিয়ে বেচারির চিত্ত জয় করে ফেললেন উনি। ভুল যদি সে করে থাকে তবে তার খেসারত সে দিয়েছে, বড় বেশি দিয়েছে। কোনো স্ত্রীলোক এভাবে আর দিয়েছে কিনা জানি না। কোন মাসে ওর সঙ্গে দেখা হয়েছিল আমাদের? হ্যাঁ, এখানে পৌঁছানোর ঠিক পরেই জুন মাসে পৌঁছেছিলাম আমরা। দেখা হয়েছিল জুলাইয়ে। গত বছরের জানুয়ারিতে বিয়ে হয় ওদের। হ্যাঁ হ্যাঁ, শোকে এখনো ডুবে আছে ও। আপনারা গেলে তবুও দেখা করবে নিশ্চয়। কিন্তু একটা কথা, ওকে বেশি প্রশ্ন করবেন না। রক্ত মাংসের মানুষ তো, নির্যাতনও বড় কম যায়নি কাল রাত থেকে। কোচে আড় হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আগের থেকে বেশ সপ্রতিভ মনে হলো তাকে। চোখ মুখের ঔজ্জ্বল্যও যেন খানিকটা ফিরে এসেছে। থেরেসা আমাদের সঙ্গে সঙ্গে ঢুকছিল। ভিনিগার আর জল দিয়ে আবার সে ধুইয়ে দিতে বসলো লেডির কাল শিটে পড়া ফুলোটা। আমরা ঘরে ঢুকতেই বলে উঠলেন, আশা করি আবার জেরা করতে আসেননি? না। খুব নরম সুরে উত্তর দিল হোমস। আপনি যে পরিশ্রান্ত তা আমি জানি লেডি ব্র্যাকেনস্টল, তাই আপনাকে বিব্রত করার কোনো অভিপ্রায় নেই। আমি শুধু একটি জিনিস চাই, এবং তা হলো আপনি যাতে কোনো বিড়ম্বনায় না পড়েন। তাই সব জটিলতার জট খুলে ধরে সমস্ত ঘটনাকে সরল করে তুলে ধরায় আমার এত আগ্রহ। আমাকে বন্ধু হিসেবে নিন, আমাকে বিশ্বাস করুন। পরিণামে হয়তো দেখবেন সত্যিই আপনার আস্থাভাজন হতে পেরেছি আমি। কি করতে বলছেন আমাকে? যা সত্য তাই বলুন। মিস্টার হোমস। লেডি ব্র্যাকেনস্টল, ওতে কোনো সুবিধে হবে না। আমার যৎ সামান্য নামযশের কিছু হয়তো শুনে থাকবেন। এই সামান্য ক্ষমতার সবটুকু দিয়ে আমি প্রমাণ করে দেব যে কাহিনী আপনি আমাদের শুনিয়েছেন তা আগা গোড়া বানানো। বিবর্ণ মুখে এবং ভয়ার্ত দৃষ্টি মেলে লেডি ব্র্যাকেনস্টল এবং থেরেসা দুজনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন হোমসের দিকে। তারপরেই চেঁচিয়ে ওঠে থেরেসা, আপনার ধৃষ্টতা তো কম দেখছি না। আপনি কি বলতে চান? লেডি মিথ্যে কথা বলছে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো হোমস। কিছু বলার নেই আপনার? সবই তো বলেছি আপনাকে। আর একবার ভাবুন লেডি ব্র্যাকেনস্টল, অকপটে সমস্ত খুলে বললে ভালো হতো নাকি? মুহূর্তের দ্বিধার ছায়া দুলে ওঠে লেডির ছবির মতো সুন্দর মুখে। পরক্ষণেই তার চাইতেও এক গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে যায় তা। মুখোশের মতোই স্থির হয়ে আসে মুখের প্রতিটি রেখা। বললেন, যা জানি সবই বলেছি আপনাকে। টুপি তুলে নিল হোমস। কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি দুঃখিত। আর দ্বিতীয় শব্দটি উচ্চারণ না করে ঘর ছেড়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। পার্কে একটা পুকুর দেখেছিলাম। হোমস এই পুকুরটার দিকেই নিয়ে গেল আমায়। উপরের জল জমে বরফ হয়ে গেছে, তবু একটা মাত্র ছিদ্র দেখলাম তার মাঝে, ঠিক যেন একটা রাজহাঁস ডুব দিয়েছে বরফের স্তর ভেদ করে। ছিদ্রটির উপর একবার চোখ বুলিয়ে নিল হোমস। তারপর গেল বাড়ির ফটকে। সেখানে দাঁড়িয়ে স্ট্যানলি হপকিন্সের জন্য একটা ছোট চিরকুট লিখে বৃত্ত পাহারাদারকে দিয়ে বেরিয়ে পড়ল সে। চলতে চলতে বলল, অন্ধকারে ঢিল ছুড়লাম ওয়াটসন, লাগলেও লেগে যেতে পারে। কিন্তু বন্ধুবর হপকিন্সের জন্য তো কিছু করা দরকার, বিশেষ করে দ্বিতীয়বার ঘটনাস্থল পরিদর্শনের পর। এখনো কিন্তু ওকে দলে টানতে আমি রাজি নই। যা দেখলাম, যা শুনলাম তা গোপন থাকুক আমাদের মধ্যে।
আমার তো মনে হয় এরপর আমাদের তৎপর হওয়া দরকার একটা বিশেষ যাত্রাপথের জাহাজ অফিসে। ওখানে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। যতদূর মনে হয় অফিসটা পলমলের একদম শেষের দিকে। দক্ষিণ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে আরও একটা লাইনে স্টিমার যাতায়াত করে, কিন্তু আপাতত অনেকখানি জায়গা জুড়ে আরম্ভ করা যাক অনুসন্ধান আর তদন্ত। হোমসের কার্ড ম্যানেজারের কাছে পৌঁছানো মাত্র ডাক পড়ল। প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে বিশেষ বেগ পেতে হলো না। 1895 সালের জুন মাসে স্বদেশের বন্দরে পৌঁছেছে মাত্র একটি স্টিমার। জাহাজের নাম রক অব দি জিব্রাল্টার। এ কোম্পানির সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো জলপথ এইটাই। যাত্রী তালিকায় চোখ বুলোতেই পাওয়া গেল অ্যাডিলেডের মিস ফ্রেজার আর তার পরিচারিকার নাম। দুজনেই সাগর পাড়ি দিয়েছে রক অব দি জিব্রাল্টারে। জাহাজটা এখন অস্ট্রেলিয়ার পথে। সুয়েজ খালের দক্ষিণে কোথাও থেকে পাওয়া যেতে পারে। 1895 সালে যে যে অফিসারেরা জাহাজে ছিলেন এখনও তারাই আছেন, শুধু একজন ছাড়া। ফার্স্ট অফিসার মিস্টার জ্যাক ক্রোকার এখন ক্যাপ্টেন হয়েছেন। দিন দুয়েকের মধ্যেই সাদাম্পটন থেকে তাদের নতুন জাহাজ বাসরক পাড়ি জমাবে সাগরের বুকে। এই জাহাজেরই চার্জ বুঝে নেবেন মিস্টার ক্রোকার। উনি থাকেন সিডেনহ্যামে, কিন্তু ওই দিন সকালে তার আসার কথা আছে নির্দেশ বুঝে নেওয়ার জন্য। দরকার মনে করলে আমরা অপেক্ষা করতে পারি তার জন্য। না, তার সঙ্গে দেখা করার কোনো অভিপ্রায় হোমসের নেই, তবে ভদ্রলোকের কাজের রেকর্ড আর চরিত্র সম্বন্ধে আরও বিশদ খবর পেলে বিলক্ষণ খুশি হবে সে। অতি চমৎকার তার কাজের রেকর্ড। যোগ্যতার দিক দিয়ে ক্যাপ্টেন ক্রোকারের ধারে কাছে আসার মতো অফিসার কোম্পানির অতগুলো জাহাজের মধ্যে একজনও নেই। আর চরিত্র, ডিউটিতে বহাল থাকার সময়ে ওর মতো বিশ্বস্ত কর্মচারী আর দুটি পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু জাহাজের ডেকের বাইরে গেলেই উনি অন্য মানুষ, দুরন্ত, দুর্বার, বেপরোয়া। তখন একটুতেই মাথা গরম হয়ে যায়, অতি সহজেই উত্তেজিত হয়ে ওঠেন, চকিতে লোপ পায় কাণ্ডজ্ঞান। কিন্তু এসব সত্ত্বেও উনি অনুগত এবং সৎ। অন্তরে মায়াদয়ার অভাব হয় না কখনো। সব খবরের সার খবর এই তথ্যটি জোগাড় করে অ্যাডিলেড সাদাম্পটন কোম্পানির অফিস থেকে বেরিয়ে পড়ল হোমস। একটা ভাড়াটে গাড়ি নিয়ে এলো স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে। ভেতরে কিন্তু ঢুকল না। গাড়ির মধ্যেই বসে রইল তন্ময় হয়ে। কুঞ্চিত ভ্রুযুগল আর ললাট রেখায় দেখলাম নিবিড় চিন্তার ছায়া। ওখান থেকে গাড়ি নিয়ে পৌঁছল সে শেরিং ক্রস টেলিগ্রাফ অফিসের সামনে। কার নামে একটা খবর পাঠালো সেখান থেকে, এবং সব শেষে সোজা ফিরে এলো বেকার স্ট্রিটের বাসায়। না হে ওয়াটসন, পারলাম না। ঘরে ঢুকতে ঢুকতে হোমস বলল, সমন একবার বেরিয়ে গেলে দুনিয়ার আর কারো ক্ষমতা থাকবে না ওকে বাঁচানোর। আমার এই কর্মজীবনেই আমি দেখেছি, দু একবার অপরাধী অপরাধ করে যত না ক্ষতি করেছে, তার চেয়েও বহুগুণ বেশি ক্ষতিকারের ক্ষতি করেছি আমি, ক্রিমিনালকে আবিষ্কার করে। কিন্তু এখন আমি সাবধান হয়ে গেছি, শিখেছি এসব পরিস্থিতিতে কিভাবে হুঁশিয়ার হয়ে চলতে হয়। বিবেকের ছলনার চাইতে বরং ইংল্যান্ডের আইন কানুনের সঙ্গেই লুকোচুরি খেলা যাক। চরম ব্যবস্থা নেওয়ার আগে আমাদের আরো কিছু জানা দরকার ওয়াটসন। সন্ধে হওয়ার আগেই এসে গেল ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। কথাবার্তা শুনে বুঝলাম মোটেই সুবিধা করতে পারছে না বেচারি। মিস্টার হোমস, আমার বিশ্বাস নিশ্চয়ই ভেলকি টেলকি কিছু জানেন আপনি। মাঝে মাঝে সত্যি আমি ভাবি, ভোজবাজির যেসব নমুনা দেখে আমাদের তাক লাগিয়ে দেন, তা কখনো মাটির মানুষের কাছে থাকতে পারে না। চোরাই রূপোর বাসন যে পুকুরের নিচে আছে, তা আপনি কি করে জানলেন বলুন তো? হ্যাঁ, আমি জানতাম না। কিন্তু আপনি তো আমায় লিখে পাঠালেন যে পুকুরের তলাটা পরীক্ষা করে দেখতে। ও, পেয়েছো তাহলে? নিশ্চয়ই। তোমাকে সাহায্য করতে পেরেছি জেনে সত্যি খুব খুশি হলাম। সাহায্য আর করলেন কোথায়, উল্টে তো জটিল করে তুললেন সমস্ত ব্যাপারটাকে। কি ধরনের চোর এরা? এত কাঠখড় পুড়িয়ে রূপোর বাসন চুরি করার পর চোরাই মাল ফেলে গেল সবচেয়ে কাছের পুকুরের জলে। বাস্তবিকই বড় উৎকট কাণ্ড।
দেখে শুনে এদের মাথা পাগলের দল ছাড়ার কিছু মনে হয় না। তবে আমি ভাবছিলাম অন্য কথা। রূপোগুলো যদি নেহাতি ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে এবং বাসনগুলো নেওয়ার কোনো দরকারই না থাকে লোকগুলোর, তাহলে স্বভাবতই চোরাই মাল ঝটপট পাচার করে ফেলে ঝাড়া হাত পা হওয়ার জন্যই উদ্বিগ্ন হয়ে ওঠাটা স্বাভাবিক নয় তাদের পক্ষে। কিন্তু এ ধরনের ভাবনাই বা আপনার মাথায় আসছে কেন, তাই তো বুঝলাম না। মনে হলো তাই বললাম। এমনটা হলেও তো হতে পারে খোলা জানালা গলে বেরিয়ে আসার সময়ই চোখে পড়ল পুকুরটা। বরফের মধ্যে ছোট্ট ছ্যাদাটা লুব্ধ করে তুলল ওদের। এর চাইতে লুকোনোর ভালো জায়গা পাওয়া কি আর সম্ভব তখন? লুকোনোর জায়গা, ঠিক বলেছেন। সোল্লাসে চেঁচিয়ে ওঠে হপকিন্স। ঠিক ঠিক ঠিক, এখন বুঝেছি সব। ভোর হয়ে আসছিল, লোকজন বেরিয়ে পড়েছিল পথে। সেই সময় অত বাসনকোসন নিয়ে রাস্তায় বেরোনো মানেই লোকের চোখে পড়া। তাই পুকুরের তলায় গচ্ছিত রেখে গেল ওদের চোরাই মাল। ইচ্ছে ছিল পরে সুযোগ মতো সরিয়ে নেবে মালগুলো। এক্সেলেন্ট মিস্টার হোমস, আপনার ওই ধোকা দেওয়ার থিওরি চাইতে কিন্তু আমার থিওরি অনেক ভালো। একদম একদম একদম, প্রশংসা করার মতো থিওরি তোমার। আমার চিন্তাধারা যে একটু বলগাছাড়া বিশৃঙ্খল হয়ে উঠেছিল সে বিষয়ে এখন আমি নিঃসন্দেহ। কিন্তু যতই বিশৃঙ্খল হোক না কেন, ভেবে চিন্তেই যে রূপগুলো আবিষ্কার করেছি তা তুমিও অস্বীকার করতে পারবে না হপকিন্স। তা সত্যি স্যার, সবই তো আপনি করলেন। আমাকে কিন্তু হোঁচট খেতে হয়েছে। হোঁচট খেতে হয়েছে? হ্যাঁ মিস্টার হোমস, আজ সকালে পুরো র্যান্ডাল দলটা ধরা পড়েছে নিউ ইয়র্কে। সর্বনাশ! তাহলে তো তোমার থিওরিটাই বানচাল হয়ে গেল হপকিন্স। ওরাই যে কাল রাত্রে কেন্টে খুন করে গেছে এ ধারণা তবে নস্যাৎ হয়ে গেল। মারাত্মক মিস্টার হোমস, ওদের এই গ্রেপ্তার সংবাদ মারাত্মক আমার থিওরির পক্ষে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে গেছে আমার থিওরি। কিন্তু আশা ছাড়িনি, র্যান্ডালরা ছাড়াও 3 জনের দলে আরও তো থাকতে পারে। অথবা পুলিশ নাম শোনেনি এমন কোনো নতুন দলও হতে পারে এরা। ঠিক বলেছ, খুব সম্ভব তাই। কিন্তু একই চললেন নাকি? হ্যাঁ মিস্টার হোমস, এ ব্যাপারে কিনারা না করা পর্যন্ত আমার শান্তি নেই। দেওয়ার মতো আর কোনো খোঁজ খবর কি আছে আপনাদের? একটা তো দিলামই। কোনটা? ওই যে ধোকা দেওয়ার চেষ্টা। কিন্তু কেন মিস্টার হোমস, কেন? সেটাই তো এখন প্রশ্ন। কিন্তু এ সমস্যাও তোমার উপরই ছেড়ে দিলাম এবারের মতো। মাথা ঘামিয়ে এই ধোয়ার আড়ালে কিছু একটা আবিষ্কার করে ফেলা নিশ্চয়ই কঠিন কাজ হবে না তোমার পক্ষে। ডিনারের জন্য থেকে যাবে না? ও আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে গুড বাই। কাজ কিরকম চলছে জানাতে কিন্তু ভুলো না। ডিনার শেষ হলো, টেবিলও পরিষ্কার হলো। তারপর আবার এই প্রসঙ্গ নিয়ে শুরু করলো হোমস। পাইপটা ধরে নিয়েছিল, চটি পড়া পা দুটো এগিয়ে দিয়েছিল আগুনের চুল্লির দিকে। আগুনের মিষ্টি তাতের আমেজটুকু মন প্রাণ দিয়ে আমিও উপভোগ করছিলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকালো। ওয়াটসন, নতুন কিছুর আশা করছি আমি। কখন? এক্ষুনি, কয়েক মিনিটের মধ্যেই। কি ভাবছো, স্ট্যানলি হপকিন্সের সঙ্গে বড় খারাপ ব্যবহার করলাম? তোমার বিচার বুদ্ধির পর আমার আস্থা আছে। খুবই সঙ্গত উত্তর ওয়াটসন। দেখো, আমি যা জানি তা বেসরকারি, আর ও যা জানে তা সরকারি। ব্যক্তিগত ন্যায় বিচারের অধিকার আমার আছে, কিন্তু তার নেই। সে যা জানে তার প্রতিটি অক্ষর প্রকাশ করতে সে বাধ্য। তা না হলে কর্মকর্তার কাছে সে বিশ্বাসঘাতক। এই ধরনের দ্বিধাযুক্ত ব্যাপারে তাকে আমি অযথা কষ্ট দিতে চাই না। তাই কেসটা সম্পর্কে আমার নিজের মন পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার তথ্য আমার কাছেই রেখে দিতে চাই। কিন্তু কতক্ষণ? কেসটা পরিষ্কার হবে কখন? সময় হয়ে গেছে। ছোটখাটো কিন্তু আশ্চর্য একটা নাটকের দৃশ্যে এবার তোমায় হাজির থাকতে হবে ওয়াটসন। সিঁড়ির উপর কিসের আওয়াজ শুনলাম। তারপরেই দরজা খুলে ধরলেন মিসেস হাডসন, এবং খোলা দরজার ভিতর দিয়ে যিনি ঢুকলেন তার মতো ব্যক্তিত্বময় নিখুঁত পৌরষ ব্যঞ্জক মূর্তি এ ঘরের চৌকাঠে আর কোনদিন পেরোয়নি। ভদ্রলোকের চেহারা বেজায় লম্বা, বয়সে যুবক, সোনালি রঙের গোঁফ, নীল রঙের চোখ। নিরক্ষীয় অঞ্চলের কড়া রোদে গায়ের রং তামাটে হয়ে গেছে। হালকা পায়ে লাফিয়ে লাফিয়ে চলার ধরন দেখলেই বোঝা যায় অত বড় দেহটা শুধু বলশালী নয়, রীতিমতো ক্ষিপ্র। ঘরে ঢুকে প্রথমেই তিনি দরজাটা বন্ধ করে দিলেন। তারপর ফিরে দাঁড়ালেন আমাদের দিকে। মুষ্টিবদ্ধ 2 হাত
আর ঘন নিঃশ্বাসে উথাল পাথাল বুক দেখে মনে হলো যে কোনো এক প্রবল আবেগ অভিভূত করে ফেলার চেষ্টা করছে ওকে, কিন্তু উনি তা দাবিয়ে রেখেছেন প্রাণপণ শক্তিতে। বসুন ক্যাপ্টেন ক্রোকার, আমার টেলিগ্রাম পেয়েছেন? হাতলওয়ালা একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন ক্যাপ্টেন ক্রোকার। তারপর জিজ্ঞাসু চোখে তাকালেন আমাদের দুজনের দিকে। টেলিগ্রাম পেয়েছি, যে সময় আসতে বলেছিলেন সেই সময় এসেছি। শুনলাম অফিসেও গিয়েছিলেন আপনি। দেখছি রেহাই নেই আপনাদের হাত থেকে। খারাপ খবর যদি কিছু থাকে তো বলুন, সব শুনছি আমি। কি করতে চান আপনি আমায় নিয়ে? গ্রেপ্তার? বলুন বলুন। চুপচাপ বসে আপনি যে আমার সঙ্গে ইঁদুর বেড়ালের খেলা খেলবেন তা আমি হতে দেব না। হোমস বলল, ওকে একটা সিগার দাও ওয়াটসন, কামড়ে নিন ক্যাপ্টেন ক্রোকার, নার্ভাস হয়ে যাবেন না। একটা কথা শুনে রাখুন, আপনাকে যদি সাধারণ ক্রিমিনাল বলে ভাবতাম তাহলে একসঙ্গে বসে কখনো ধূমপান করতাম না। খোলাখুলি কথা বলুন, আপনার ভালোই করব। চালাকি করতে গেলেই সব শেষ করে ফেলব। কি করতে বলছেন আমাকে? সত্যি বলতে বলছি, গত রাতে অ্যাবি গ্র্যাঞ্জে যা যা ঘটেছে তার অবিকল বিবরণ শোনাতে বলছি। মনে রাখবেন, যা বলবেন তা সত্য হওয়া চাই। এক অক্ষরও নড়বড় হলে চলবে না। একটা শব্দও জুড়তে পারবেন না, বাদও দিতে পারবেন না। এই ব্যাপারে আমি এত বেশি জেনে ফেলেছি যে আপনি যদি সোজা পথ ছেড়ে 1 ইঞ্চিও বেঁকে যান তাহলেই জানালার সামনে দাঁড়িয়ে বাজাবো এই পুলিশের হুইসেল। মুহূর্তের জন্য চিন্তা করলেন ক্যাপ্টেন। তারপরে রোদে পোড়া ভারী হাতে সশব্দে জোরে পায়ের উপর একটা ঘুষি মেরে চেঁচিয়ে উঠলেন জোর গলায়, দেখা যাক কপাল ঠুকে। আশা করি আপনার কথার দাম আছে। তার উপরে আপনি সাদা চামড়ার মানুষ। সমস্ত কাহিনীটা আপনাকে বলছি আমি, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। কথাটা আমার প্রসঙ্গে, আর নিজের সম্বন্ধে আমি বিন্দুমাত্র চিন্তা করি না, কারো পরোয়া করি না। কৃতকর্মের জন্য তিলমাত্র অনুশোচনা নেই আমার। যা করেছি তার জন্য আমি গর্বিত। সুযোগ পেলে আবার তা করতে মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করব না আমি। অভিসম্পাদ দিন ওই জানোয়ারটাকে। বিড়ালের মতো মরেও যদি সে না মরে তবে প্রতিবার ওকে নিকেশ করতে পেছপা হব না আমি। আমার কিন্তু যত ভাবনা লেডির জন্য, মেরি ফ্রেজার। ওর ওই অভিশপ্ত নাম ধরে কোনোদিনই ওকে আমি ডাকবো না, অথচ ওই মিষ্টি মুখে এক টুকরো হাসি ফুটিয়ে তোলার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। তাই যখনই ভাবি কতগুলো অবাঞ্ছিত ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেও, বুক ভেঙে যায় আমার, মাথা ঠিক রাখতে পারি না। কিন্তু কিন্তু এছাড়া কী বা করার ছিল আমার? আগে আপনাদের শোনাই আমার কাহিনী। সব শোনার পর আপনারাই বলবেন এর চাইতে নির্দোষ আর কিছু করণীয় আমার ছিল কি না। একটু পিছিয়ে যেতে হবে আমায়। আপনি তো সবই জানেন বলেই মনে হচ্ছে। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয় রক অফ জিব্রাল্টারে। আশা করি এ খবরও রাখেন। সে জাহাজে মেরি ছিল প্যাসেঞ্জার আর আমি ফার্স্ট অফিসার। প্রথম আলাপেই ভালোবেসেছিলাম। সেই দিনটি থেকে আমার মনের আকাশ জুড়ে ওকে ছাড়া আর কোনো নারীকে আমি দেখিনি। ঢেউয়ের তালে দুলতে দুলতে প্রতিদিন তাকে দেখেছি। যতবার দেখেছি ততবারই যেন আরও গভীরভাবে ভালোবেসেছি। তার ফুল কোমল চরণ ডেকের যে অংশ মারিয়ে যেত দিনের আলোয়, রাতের অন্ধকারে ডিউটিতে থাকার সময় কতবার হাঁটু গেড়ে চুম্বন করেছি ডেকের সেসব বিশেষ অংশ। বিয়ের প্রসঙ্গ কোনোদিনই ওঠেনি। পুরুষ হিসেবে নারীর কাছ থেকে যেরকমটি মার্জিত ব্যবহার আশা করা যায় তার কাছ থেকে তাই পেয়েছিলাম। এ সম্পর্কে কোনো অভিযোগ নেই আমার। প্রেম ছিল শুধু আমার দিকেই, আর তার দিকে ছিল শুধু নিকষিত নির্মল বন্ধুত্ব আর মধুর সাহচর্য। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আগের মতোই ও রইল স্বাধীন, বন্ধনহীন। আমি কিন্তু পারলাম না মনের দিগন্ধকে মুক্তির রঙে রাঙিয়ে নিতে। পরের বার সাগর থেকে ফিরে আসার পর পেলাম তার বিয়ের সংবাদ। মনের মতো মানুষকে বিয়ে করেছে সে, আর কেনই বা করবে না? তার মতো মেয়েকে বয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপাধি আর অর্থের চাইতে শ্রেষ্ঠতর বাহন কি আর আছে? যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, তাদের জন্যই তো ওর জন্ম। তাই ওর বিয়ের খবর শুনে অযথা কষ্ট দিলাম না মনকে। ওরকম স্বার্থপর আমি নই। সৌভাগ্যের রুদ্ধ দুয়ার খুলে গেছে ওর জীবনে। তাই তো সে কপরদক্ষিণ নাবিকের জীবনে জড়িয়ে
নিজের ভবিষ্যৎ নষ্ট করেনি। এইসব ভেবে আনন্দে ভরে উঠল আমার অন্তর। এমনিভাবেই ভালোবেসেছিলাম আমি মেরি ফ্রেজারকে। তার সঙ্গে যে আবার দেখা হবে তা কিন্তু ভাবিনি। গতবার সাগর পাড়ি দেওয়ার পর পদোন্নতি হলো আমার। নতুন জাহাজ তখনও পর্যন্ত না পৌঁছনোই সিডেনহামে আমার এক আত্মীয় স্বজনের কাছে কয়েক মাসের জন্য রইলাম আমি। একদিন একটা গলির মধ্যে দেখা হয়ে গেল মেরির বুড়ি পরিচারিকা থেরেসার সঙ্গে। সব কথাই বলল সে, মেরির কথা, তার স্বামীর কথা, কিছুই বাদ গেল না। সব শোনার পর আমি যেন পাগল হয়ে গেলাম। মাতাল কুকুর কোথাকার! যে নারীর জুতোর ফিতে বাঁধার যোগ্যতা তার নেই, তারই গায়ে কিনা যখন তখন সে হাত তোলে। আবার দেখা হলো থেরেসার সঙ্গে। তারপর দেখা করলাম স্বয়ং মেরির সাথে। একবার নয়, পরপর দুবার। অবশ্য তারপর আর দেখা করতে চাইল না মেরি। সেদিন নোটিশ পেলাম কোম্পানি, সপ্তাহখানেকের মধ্যে আবার পাড়ি দিতে হবে সাগরের বুকে। নোটিশ পেয়ে প্রতিজ্ঞা করলাম যেন তেন প্রকারেণ রওনা হওয়ার আগে তাকে অন্তত একবার দেখে যেতে হবে। প্রথম থেকেই থেরেসার সঙ্গে আমার সদ্ভাব। মেরিকেও ভালোবাসত, আর আমার মতোই মনে প্রাণে ঘৃণা করতো ওই পিশাচটাকে। বাড়িতে কোথায় কি আছে জেনেছিলাম ওরই মুখে। নিচের তলায় ছোট্ট ঘরটায় বসে পড়াশোনা করতো মেরি। গত রাতে গুড়ি মেরে গিয়ে আঁচড় কাটলাম জানলায়। প্রথমে তো জানলাই খুলতে চাইল না ও, কিন্তু আমি জানতাম মুখে যাই বলুক না কেন অন্তরে সে সত্যি ভালোবাসতে শুরু করেছিল আমাকে। তাই ওই তুষার ঝরা রাতে আমাকে বাইরে দাঁড় করে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। ফিস ফিস করে আমাকে সামনের বড় জানালাটার নিচে আসতে বলল। জানালা খোলা পেয়ে ঢুকলাম খাবার ঘরে। আবার ওর মুখে শুনলাম সেই কাহিনী। আবার ফুটে উঠল আমার রক্ত। যে পশু আমার প্রিয়তমা নারীর সঙ্গে এত দুর্ব্যবহার করে চলেছে তার বিরুদ্ধে সাপ সাপান্ত বর্ষণ করলাম প্রচুর। জানালার সামনেই দাঁড়িয়েছিলাম দুজনে। ঈশ্বর সাক্ষী আছেন, কোনো রকম অশোভন আচরণ আমরা করিনি। ঠিক এমন সময়ে উন্মত্তের মতো তীর বেগে ঘরে ঢুকলো ওর স্বামী। ঢুকেই এমন একটা কুৎসিত গালি দিল মেরিকে, যা শুনলেও কানে আঙুল দিতে হয়। পর মুহূর্তেই হাতের লাঠিটা দিয়ে সজোরে এক ঘা বসিয়ে দিল ওর মুখের ওপর। এক লাফে চুল্লির সামনে গিয়ে তুলে নিলাম চুল্লি খোঁচাবার লোহার ডান্ডাটা। শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ। হাতটা দেখুন, এইখানে আমায় প্রথম চোট দেয় ও। তারপর এলো আমার পালা। ডান্ডাটা মনে হলো যেন পচা লাউয়ের মধ্যে বসে গেল। ভাবছেন বুঝি আমি দুঃখিত? না মশাই, না। মরণ বাঁচন যুদ্ধ তখন, দুজনের একজনকে মরতেই হতো। কিন্তু তার চেয়েও বড় কথা কি জানেন? এ মরণ বাঁচন শুধু আমাদের দুজনের জন্য নয়, ওদের দুজনের বেলাতেও প্রযোজ্য। কেননা ওই উন্মাদ লোকটার খপ্পরে মেরিকে ফেলে আসা তখন আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ওকে খুন করেছি আমি। ভুল করেছি আমি। এরকম পরিস্থিতিতে আপনাদের দুজনের একজনও যদি থাকতেন, তাহলে কি এছাড়া আর কোনো কাজ করতে পারতেন আপনারা? ছড়ি দিয়ে মারার সময় আর্তচিৎকার করে উঠেছিল মেরি। তাই শুনেই ওপরের ঘর থেকে বুড়ি থেরেসা নেমে এসেছিল। এক বোতল মদ ছিল সাইড বোর্ডে। বোতল খুলে একটু ঢেলে দিলাম মেরির ঠোঁটে। শখ পেয়ে বেচারা আধমরা হয়ে গিয়েছিল। নিজেও এক ঢোক খেলাম। থেরেসা কিন্তু আগাগোড়া বরফের মতো ঠান্ডা। প্লটটা শুধু আমার নয়, তারও বটে। ঠিক করলাম এমনভাবে দৃশ্যটাকে সাজিয়ে রাখতে হবে যাতে দেখলে মনে হয় একদল চোরের কাজ। গল্পটা বারবার মেরিকে শোনাতে লাগলো থেরেসা। ইতিমধ্যে আমি ফায়ার প্লেসের উপর উঠে দড়িটা কেটে নামিয়ে আনলাম। তারপর ওকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে দড়ির কাটা দিকটায় শুয়ো বার করে দিলাম ছুরি দিয়ে। এ না করলে ছুরি দিয়ে কাটা দড়ি দেখলেই টনক নড়ত পুলিশের। তারপর জড়ো করলাম কতগুলো রূপোর বাসন। লোকে দেখলে যেন ভাবে নিছক চুরি করতেই এসেছিল খুনিরা। তারপর বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেলাম, মিনিট 15 বাদে যেন শোরগোল তোলে তারা। ততক্ষণে নাগালের বাইরে চলে যাব আমি। রূপোর বাসনগুলো জলে ফেলে দিয়ে রওনা হলাম সিডেনহ্যামের দিকে। মনে আমার এতটুকু গ্লানি ছিল না, শুধু অনাবিল আনন্দ। জীবনের অন্তত একটা রাতকে সত্যিকারের সৎ কাজ দিয়ে ভরে তুলতে পেরেছি আমি। মিস্টার হোমস সত্য শুনতে চেয়েছিলেন, সত্যই বললাম।
এক বর্ণ মিথ্যে নেই, খাদ নেই, অতিরঞ্জন নেই। জানি না এ সত্যের মূল্য আমার করদান দিয়ে দিতে হবে কিনা। কপালে যাই থাকুক, অকপটে সবই বললাম আপনাকে। কিছুক্ষণ নীরবে ধূমপান করল হোমস, তারপর উঠে দাঁড়ালো। তারপর গিয়ে করমর্দন করলো ক্যাপ্টেন ক্রোকারের সাথে। বলল, এই রকমটাই ভেবেছিলাম আমি। জানি আপনার কাহিনীর প্রতিটি বর্ণ সত্য, কেননা আমি যা জানি না সেরকম কোনো কথা আপনি বিশেষ কিছু বলেননি। ব্যায়ামবিদ বা নাবিক ছাড়া ব্র্যাকেটের উপর উঠে ঘন্টার যে দড়িতে গিট দেখেছি আমি, সেই গিটও নাবিক ছাড়া আর করপক্ষে রপ্ত করা সম্ভব না। জীবনে একবারই নাবিকদের সংস্পর্শে এসেছিলেন লেডি ব্র্যাকেনস্টল, এবং তা সাগর পাড়ি দেওয়ার সময়। জীবনের যে স্তরে উনি মানুষ, এই নাবিকটিও সেই স্তরের। খুনিকে আড়াল করার ওর প্রয়াস থেকেই জেনেছি এই তথ্যটি। আরও জেনেছি তাকে উনি ভালোবাসেন। সঠিক সূত্র ধরে তদন্ত করতে শুরু করতে পেরেছিলাম বলেই এত সহজে আপনার নাগাল পেয়েছি, ক্যাপ্টেন। আর আমি ভেবেছিলাম পুলিশ কোনোদিনই আমাদের ফাঁকি ধরে উঠতে পারবে না। এবং পারেও নি। আমার যতদূর বিশ্বাস, পারবেও না। ক্যাপ্টেন ক্রোকার, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় আপনার সামনেই স্বীকার করছি আমি। চরম আক্রমণের সম্মুখীন হলে যে কোনো পুরুষের পক্ষে যা যা করা স্বাভাবিক, আপনিও তাই করেছেন। নিজের জীবন বাঁচাতে গিয়ে আপনি যা করেছেন তা যে আইনানুগ নয়, এমন রায়ও কেউ দেবে বলে আমার মনে হয় না। যাই হোক, এ নিয়ে মাথা ঘামাবে ব্রিটিশ জুরিটা। ইতিমধ্যে আমি শুধু এইটুকুই বলতে পারি, আপনার উপর সহানুভূতি এতই গভীর যে আপনি যদি আগামী 24 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারেন, তাহলে আপনার পিছু আমি ধাওয়া করব না। আর তারপরে কি সব প্রকাশ পাবে? নিশ্চয়ই, সবই প্রকাশ পাবে। রাগে রক্তিম হয়ে ওঠেন ক্যাপ্টেন। এ কি ধরনের প্রস্তাব, মিস্টার হোমস? এই প্রস্তাব কি কোনো পুরুষের কাছে করা চলে? আইন আমি যতটুকু জানি তাতে অন্তত এইটুকু বুঝি যে বিচার চলার সময় মেরিকেও দুষ্কর্মের সঙ্গিনী হিসেবে গণ্য করা হবে। আপনি কি ভাবেন তাকে এই বিষম বিপদের মধ্যে একলা ফেলে রেখে আমি বেমালুম গা ঢাকা দিয়ে মজা দেখবো আড়াল থেকে? ওরা যা করতে চায় আমাকে নিয়ে করুক, কিন্তু ঈশ্বরের দোহাই মিস্টার হোমস, এমন একটা উপায় বাতলান যাতে যাতে বেচারি মেরিকে আদালতে যাতাকলে না পড়তে হয়। দ্বিতীয়বার ক্যাপ্টেনের দিকে হাত বাড়িয়ে দিল হোমস। যাচাই করে দেখছিলাম আপনাকে, ক্যাপ্টেন ক্রোকার। প্রতিবারই দেখছি আপনি নিখাত সোনা। যাক, এ বড় গুরু দায়িত্ব নিতে হচ্ছে আমাকে। কিন্তু হপকিন্সকে একটা চমৎকার ইঙ্গিত দিয়েছি। সে যদি তার যথাযথ ব্যবহার না করতে পারে, তবে আমার কিছু করার নেই। সে যাকে, ক্যাপ্টেন ক্রোকার, যা করতে চাই তা আইন মাফিক হোক। আপনি আসামি, ওয়াটসন, তুমি ব্রিটিশ জুরি। ব্রিটিশ জুরি হওয়ার মতো তোমার চাইতে যোগ্যতা সম্পন্ন পুরুষের সঙ্গে এর আগে দেখা হয়েছে বলে আমার মনে পড়ছে না। আমি হলাম বিচারপতি। এবার শুরু হোক। জুরি মহোদয়গণ, এজাহার আপনারা শুনলেন। আসামি দোষী না নির্দোষ? নির্দোষ, মাই লর্ড, বললাম আমি। জনগণের ইচ্ছাই ঈশ্বরের বাণী। ক্যাপ্টেন ক্রোকার, আপনি মুক্ত। শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য অ্যাবি গ্র্যাঞ্জের অনুবাদিত 3 গেলাসের রহস্য। আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এরকমই গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।